সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাসায় অবস্থান করতেছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, সরকারি কুমুদিনী কলেজ টাঙ্গাইল। আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র ৮ম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। অর্থাৎ এখানে সম্পত্তি সমূহের অবচয় কিভাবে হিসাব করা হয় সেটি আজকে আলোচনা করব এবং অঙ্ক উদাহরণের মাধ্যমে অঙ্ক করিয়ে বুঝিয়ে দেব বিষয়টি। প্রথমে আমরা জানি অবচয় কি। এখানে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি অবচয় হচ্ছে সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি। আমরা যদি সহজভাবে বলি যে কোনো সম্পত্তি ব্যবহার করলে যে ক্ষয়ক্ষতি হয় সেটাই হচ্ছে আমাদের অবচয়। আর সম্পত্তির অন্যভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলবো সম্পত্তির মূল্য বন্টনের প্রক্রিয়া। অর্থাৎ একটা সম্পত্তি তার আয়ুষ্কালের মধ্যে সম্পত্তির যে মূল্য আছে সেটাকে বন্টন করে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে অবচয়। অবচয় একটি খরচ। এখন আমরা জানবো অবচয়ের গুরুত্ব বা সুবিধা। অবচয়ের অনেকগুলো গুরুত্ব বা সুবিধা রয়েছে। এখন আমরা একে একে জানবো। ১ নম্বর হচ্ছে সঠিক লাভ ক্ষতি নিরূপণ। আমরা যদি কারবারের সঠিক লাভ ক্ষতি নিরূপণ করতে চাই তাহলে আমাদেরকে অবচয় বিবেচনা করতে হবে। এটি একটি যেহেতু খরচ, আর যদি অবচয় যেহেতু একটি খরচ এটি না দেখে তাহলে আমাদের সঠিক নিট লাভ বা নিট ক্ষতিটা পাওয়া যাবে না। ২ নম্বর হচ্ছে সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণ। সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণ। আমরা জানি বছর শেষে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়, সেখানে সম্পত্তির মূল্য থেকে অবচয় বা পুঞ্জীকৃত অবচয়টা বাদ দেওয়া হয়। বাদ দিয়ে সম্পত্তির যে নিট মূল্য সেটা এখানে প্রদর্শন করা হয়। ৩ নম্বর হচ্ছে সম্পত্তির প্রতিস্থাপন। এটি হলো একটা সম্পত্তির যখন জীবনকাল শেষ হয়ে যায় তখন আরেকটি সম্পত্তির প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে। অবচয় বাবদ আমরা জানি অবচয় খরচ বাবদ একটি টাকার অংশ কারবারের রিজার্ভ হিসাবে থাকে, সেই টাকার দিয়েই মূলত সম্পত্তি প্রতিস্থাপন করা হয়। ৪ নম্বর সঠিক উৎপাদন ব্যয় নিরূপণ। সঠিক উৎপাদন ব্যয় নিরূপণ। অবচয় যেহেতু একটি খরচ, তাই এই খরচটি যখন আমরা উৎপাদন ব্যয় বিবরণী করব তখন এটিকে খরচ হিসাবে দেখাতে হবে। এতে আমাদের উৎপাদন ব্যয় যেটা নির্ণয় করব একক প্রতি উৎপাদন ব্যয় সেটা সঠিক হবে। এতে মূল্য নির্ধারণ, পণ্যের যখন মূল্য নির্ধারণ করব সেটাও সঠিক হবে। এরপর হচ্ছে আমাদের আয় ব্যয় নীতি অনুসরণ। আয় ব্যয় সমন্বয় নীতি অনুসরণ। অবচয় একটি খরচ হওয়ার কারণে সংশ্লিষ্ট বছরের খরচ হিসেবে দেখাতে হয়। আমরা জানি যে বছরে আয় অর্জিত হয়, আয় অর্জনের জন্য যত ব্যয় হয় সমস্ত ব্যয়গুলোকে দেখাতে হয়, এই জন্য অবচয়টা এখানে দেখাতে হবে এই নীতি অনুযায়ী। ৬ নম্বর হচ্ছে সঠিক আয়কর নিরূপণ। সঠিক আয়কর নির্ণয় বা নিরূপণ। অবচয় যেহেতু একটি খরচ, এই খরচটি যদি আমরা হিসাবভুক্ত না করি তাহলে আমাদের মোট মুনাফার পরিমাণ বেশি হবে, আর মোট মুনাফার পরিমাণ যখন বেশি হবে তখন আমাদের আয়করটা বেশি হয়ে যাবে। যে কারণে আমরা যদি প্রকৃত আয়কর নিরূপণ করতে চাই সেক্ষেত্রে খরচটাকে অবশ্যই দেখাতে হবে। অবচয়ের আরও অনেকগুলো গুরুত্ব রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে বা টপিকগুলো আলোচনা করা হয়েছে। বাদ বাকিগুলো আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা একটু বই দেখে নেবে শিক্ষার্থীরা। এরপরে এখন আমরা দেখব যে অবচয় কিভাবে হিসাবভুক্ত করব কিংবা অবচয় ধার্যের পদ্ধতিগুলো কি কি সেটা আমরা একটু এখন আলোচনা করব। অবচয় ধার্যের পদ্ধতি। অবচয় ধার্যের অনেকগুলো পদ্ধতি রয়েছে।
এর মধ্যে আমরা আজকে যে এটি আলোচনা করব সেটি হচ্ছে অবচয় ধার্যের পদ্ধতি। আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতি অথবা এটাকে বলা যায় স্থির কিস্তি পদ্ধতি। স্থির কিস্তি পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। এই পদ্ধতিতে প্রত্যেক বছর সম্পদের বার্ষিক অবচয়ের পরিমাণ সমান থাকে। সম্পদের বার্ষিক অবচয়ের পরিমাণ সমান থাকবে, সেটা হচ্ছে কি সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। অর্থাৎ প্রতি বছর অবচয়ের পরিমাণ একই থাকে অথবা সমান থাকে। এটা হচ্ছে আমাদের সরল রৈখিক পদ্ধতি। এখন এই সরল রৈখিক পদ্ধতিতে কিভাবে অঙ্ক সমাধান করা যায় সেটা আমরা এখন দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের ডান পাশে একটা অঙ্ক এখানে উদাহরণ দেওয়া আছে। এখানে এটা সৃজনশীল আকারের মোটামুটি দেওয়া আছে। অঙ্কের যে একটা ডাকটা সেটা একটু সংক্ষিপ্ত দেওয়া আছে। এটা আমরা এখন ডান দিকে, বোর্ডের ডান দিকে সবাই লক্ষ্য করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সম্পত্তি ক্রয়ের তারিখ হচ্ছে জানুয়ারি 1, 2010 আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আরো দেখতে পাচ্ছি মেশিনের ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, অর্থাৎ মেশিনটি জানুয়ারি 1, 2010 তারিখে 1 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয়েছে। এরপর ওই মেশিনের পরিবহন খরচ বাবদ ব্যয় হয়েছে আরো 10,000 টাকা। মেশিনটির জীবনকাল বা আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। আয়ুষ্কাল বলা হচ্ছে যে একটা মেশিন বা কোনো সম্পত্তি কতদিন এটা প্রোডাকশনে থাকবে বা এটা ব্যবহার করা যাবে কতদিন, সেটা হচ্ছে ওই সম্পত্তির আয়ুষ্কাল বা জীবনকাল। আর ওই সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে ওই মেশিনের যখন আয়ুষ্কাল শেষ হবে, আয়ুষ্কাল শেষ হবে মেশিন বা সম্পত্তির আয়ুষ্কাল শেষে যে একটা মূল্য পাওয়া যাবে সেটা হচ্ছে বিক্রি করে যে মূল্য পাওয়া যাবে সামান্য কিছু অর্থ, সেটাকে বলবো আমরা কি ভগ্নাবশেষ মূল্য, ইংরেজিতে বলে স্ক্র্যাপ ভ্যালু। যাই হোক, এখন এর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে প্রতিষ্ঠানেরটা বিবেচনা করতেছি ওই প্রতিষ্ঠানে প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। অর্থাৎ আমাদের হিসাবটা শুরু হয় জানুয়ারি মাসের 1 তারিখে আর শেষ হয় হচ্ছে হিসাবকাল বা আর্থিক বছর শুরু হয় জানুয়ারি মাসের 1 তারিখ আর শেষ হয় হচ্ছে 31শে ডিসেম্বর, প্রতি বছর 31শে ডিসেম্বর। এখন আমরা দেখতে পাচ্ছি করণীয় কি কি। করণীয় ক নাম্বার হচ্ছে বার্ষিক অবচয় নির্ণয় করো। আমি সংক্ষেপে লিখেছি বার্ষিক অবচয়। খ নম্বর হচ্ছে 3 বছরের প্রয়োজনীয় জাবেদা দাও। গ নম্বর হচ্ছে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো। আমি একটু সংক্ষেপে লিখেছি। এখন আমরা দেখবো যে বার্ষিক অবচয় কিভাবে নিরূপণ করা যায়। অঙ্কের সমাধানে আমরা চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। ক নম্বর বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় সমান আমরা জানি মেশিনের মোট মূল্য, মোট মূল্য দ্যাট ইজ সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য বা ওই সম্পত্তি বা মেশিনের আয়ুষ্কাল বা জীবনকাল। আমরা এখানে আয়ুষ্কাল লিখলাম, প্রশ্নে যেহেতু আয়ুষ্কাল লিখে আছে আয়ুষ্কাল। এখন আমরা যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো মেশিনের মোট মূল্য। এখন মোট মূল্য বলতে মেশিনের ক্রয় মূল্য প্লাস এখানে একটি আনুষঙ্গিক বা প্রত্যক্ষ খরচ রয়েছে, সেটা হচ্ছে 10,000 টাকা। এই যে এই দুটি খরচকে আমরা বলবো মোট মূল্য। আমি একটু করে দেখাবো মেশিনের মোট মূল্য 1,10,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য ছিল আমাদের এখানে এই 10,000 টাকা। আমাদের জীবনকাল ছিল, আয়ুষ্কাল ছিল 10 বছর। আমরা যদি এখন এটা করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 1 লক্ষ টাকা ভাগ 10 বছর সমান 10,000 টাকা। অর্থাৎ প্রত্যেক বছর আমরা যে মেশিনটি বিবেচনা করতেছি এই মেশিনের প্রত্যেক বছরে অবচয় করতে হবে
10,000 টাকা, অর্থাৎ 2010 সালে অবচয়ের পরিমাণ 10,000 টাকা, 2011 সালে অবচয়ের পরিমাণ 10,000 টাকা, 2012 সালে অবচয়ের পরিমাণ 10,000 টাকা। এইভাবে দশম বছর পর্যন্ত চলতে থাকবে। এখন মেশিনের মোট মূল্য আমরা একটু দেখব। মেশিনের মোট মূল্যটা কিভাবে পাইলাম এখানে একটু দেখাবো। মেশিনের মোট মূল্য হচ্ছে মেশিনের ক্রয় মূল্য যোগ পরিবহন খরচ। পরিবহন খরচ ক্রয় মূল্য আছে আমাদের এখানে, আমরা দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকা, যোগ পরিবহন খরচ আছে আমাদের এখানে 10,000 টাকা। তাহলে আমাদের 1,10,000 টাকা। এই হচ্ছে আমাদের মেশিনের মোট মূল্য। তাহলে আমাদের বার্ষিক অবচয়ের পরিমাণ আমরা সবাই নিরূপণ করা শিখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে 3 বছরের জাবেদা দাও, অর্থাৎ প্রথম 3 বছরের প্রয়োজনে আমরা জাবেদা দিব। আমি মুছে দিচ্ছি আস্তে আস্তে। আশা করি তোমরা বিষয়টি সহজেই বুঝতে পেরেছ। এখন আমরা জাবেদা দিব। জাবেদার আমরা জানি যে জাবেদার ছক আছে, নির্দিষ্ট ছক আছে। তো আমরা ছকটা একটু আঁকাবো। এখন একটু ডিলিট করি। এই পর্যন্ত নিব আমরা। এটা হচ্ছে জাবেদার ছক। না কাটলেও হতো, তোমরা সবাই এটা জানো। এখানে বিবরণ, এখানে থাকে সূত্র, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট টাকা টাকা, এটা আমরা জানি। এখন 2010 সাল থেকে আমাদের জানুয়ারি থেকে আমাদের জাবেদাটা দিতে হবে। 2010 সালের 1 জানুয়ারি আমরা মেশিনটি যেহেতু কিনেছিলাম, 2010 জানুয়ারি 1 আমরা একটি মেশিন ক্রয় করেছিলাম, সেটার দাম ছিল 1 লক্ষ টাকা, আর পরিবহন খরচ ছিল 10,000 টাকা। দুটো মিলে আমরা একত্রে জাবেদা দেব। মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট, আমরা জানি মেশিন হিসাব ডেবিট। এখানে প্রথমটা লিখে দিলাম, ডান দিকে একটু সরিয়ে লিখবো, সেটা হচ্ছে ক্রেডিট, নগদান অথবা ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট 1,10,000 টাকা। আমরা এটা এইভাবে বন্ধ করে দেবো। তো মেশিন হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এখানে ছোট করে ব্যাখ্যা লিখবো, যেহেতু মেশিনটি নগদে বা ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে ক্রয় করা হলো। এখন জানুয়ারি 1 তারিখে মেশিন ক্রয় করলাম, সেটা ধরে দিলাম। মেশিনটা প্রোডাকশন হয়ে গেল, সারা বছর ব্যবহার হলো মেশিনটা। তাহলে সারা বছর ব্যবহার হওয়ার পরে যেহেতু 31শে ডিসেম্বরে আমরা হিসাব ক্লোজ করব, তখন আমরা অবচয়ের জাবেদা দিব। অবচয়ের জাবেদা দিব হচ্ছে ডিসেম্বর 31। ডিসেম্বর 31 প্রথমে অবচয় ধার্যের একটা আমরা জাবেদা দিব। সেটা হচ্ছে অবচয় খরচ লিখতে পারি, আমরা অবচয়ের হিসাব লিখতে পারি, অবচয় হিসাব ডেবিট। আর আমরা লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে অবচয় ধার্যের জাবেদা। আমরা জানি বার্ষিক অবচয়ের পরিমাণ ছিল 10,000 টাকা। এখানে লিখব ব্র্যাকেটে, যেহেতু অবচয় ধার্য করা হলো, এটা হলো আমাদের অবচয় ধার্য জাবেদা। এখন অবচয় ধার্য করলাম। অবচয় যেহেতু একটু নামিক হিসাব, আমরা জানি প্রতি বছর শেষে নামিক হিসাবগুলোকে বন্ধ করতে হয়। এই জন্য অবচয় একবার ধার্য করব, আবার অবচয়কে খরচটাকে আমরা কি করব, বন্ধ করে দেব। ডিসেম্বর 31 2010 সালে প্রথমে অবচয় ধার্য করব, পরে আমরা অবচয়টাকে বন্ধ করব। সেটা হচ্ছে আয় সারাংশ অথবা আয় বিবরণী লিখতে পারি আমরা। আয় বিবরণী ডেবিট, আর অবচয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে অবচয় একবার ডেবিট ছিল, একবার অবচয়কে ক্রেডিট করলাম। এটা আমরা জানি যে এটা আমরা আগের অধ্যায়ে শিখেছি যে কিভাবে নামিক হিসাবগুলোকে বন্ধ করতে হয়। তো
তাহলে অবশ্যই প্রথমে ধার্য করবো অবশ্যই হিসাব ডেবিট পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট। এরপরে এই অবস্থাটাকে যখন বন্ধ করব আয় সারাংশ বা আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে তখন আয় সারাংশকে করব ডেবিট আর অবশ্যই হিসাব করব ক্রেডিট। এই হচ্ছে আমাদের 2010 সালে জাবেদা। 2010 সালে জাবেদা। এখন আমরা দেখব হচ্ছে 2011 সালের জাবেদা। 2011 সালের জাবেদা। 2011 সালের জাবেদা যখন করব তখন জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমরা কোনো মেশিন ক্রয় করিনি 2011 সালে। ওই মেশিনটি আমরা ক্রয় করেছিলাম 2010 সালে। তাহলে 11 সালে যেহেতু মেশিন কোনো ক্রয় করিনি, তাহলে এখানে 2011 সালের জানুয়ারিতে কোনো মেশিন ক্রয়ের জাবেদা হবে না। তাহলে কিসের জাবেদা হবে? অবচয় ধার্য করব, অবচয় বন্ধ করব। প্রত্যেক বছর একই কাজ, অবচয় ধার্য করব, অবচয় বন্ধ করব, অবচয় ধার্য, অবচয় বন্ধ। এখন 2011 সালে আমরা একটা অবচয় ধার্য করি, অবচয় হিসাব ডেবিট। এটা আরেকটু কাছে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2011 সাল অবচয় ধার্য করা যাবে, অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 10,000 টাকা, 10,000 টাকা। কারণ সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ বা বার্ষিক অবচয়ের পরিমাণ প্রতি বছর একই থাকবে। অবচয় ধার্য করলাম, আবার ডিসেম্বর 31 তারিখে অবচয় কি করব? বন্ধ করব। আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমাদের 2011 সালে জাবেদা। অর্থাৎ 2010 সালে আমরা যে অবচয় ধার্যের এবং অবচয় বন্ধ করার জাবেদা দিয়েছিলাম, ওই একই জাবেদা তোমরা দিবে। এরপর হচ্ছে আমাদের 2012 সালের জাবেদা। যেহেতু প্রথম 3 বছরের চেয়েছে 2012 সাল, এই জাবেদাগুলো আমরা ওই একই থেকে নিচে নিচে দিয়ে যাব। তাহলে প্রথমে অবচয়টাকে আমরা ধার্য করব, অবচয় খরচ হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এই একই টাকা 10,000 টাকা, 10,000 টাকা। এরপর আমরা অবচয়কে কি করব? বন্ধ করব। আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমাদের 3 বছরের প্রয়োজনীয় জাবেদা দেখালাম। এখন আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ গ নম্বর আছে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করব। দ্যাট ইজ আমাদের অবচয় হিসাবের একটি খতিয়ান করব এবং পুঞ্জীভূত অবচয় এটারও একটা খতিয়ান করব। আমরা জানি পুঞ্জীভূত অবচয়কে অবচয় সঞ্চিতিও বলা হয়। এখানে আমরা পুঞ্জীভূত অবচয় যেহেতু প্রশ্ন আছে, ওইটাই আমরা লিখব। এই জন্য আমাদের একটু শর্ট করতে হবে, খতিয়ানের শর্ট করতে হবে। আমরা এখন একটি প্রথমে অবচয় হিসাবের জন্য একটি শর্ট করব, তারপর পুঞ্জীভূত অবচয়ের জন্য একটি শর্ট করব। খ এটা হচ্ছে আমাদের গ। এখন আমরা খতিয়ানের শর্ট করব। আমরা খতিয়ানের চলমান যে শর্টটা করবো, তাহলে আমাদের টাইমটা অনেক সেভ হবে। এটা তোমরা সবাই জানো, চলমান যে শর্টের অনেক সুবিধা রয়েছে। এখানে লিখব হচ্ছে অবচয় হিসাব, সংক্ষেপে লিখলাম। এখানে আমরা জানি ডেবিট, ক্রেডিট, এখানে আছে জেড বা ব্যালেন্স বা উদ্বৃত্ত, এখানেও ডেবিট, এখানে ক্রেডিট, এখানে জানি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। আচ্ছা, এখন আমরা জাবেদার দিকে যদি লক্ষ্য করি, 2010 সালের ডিসেম্বরের 31 তারিখে আমরা অবচয় জাবেদা দিয়েছিলাম। 2010 ডিসেম্বর 31 আমরা 2010 সালের ডিসেম্বরে অবচয়ের দুইটা জাবেদা দিয়েছিলাম। একটি হচ্ছে অবচয় ধার্য করেছি, আর একটা অবচয় বন্ধ করেছি। এখন আমরা দেখব অবচয় ধার্য করা জাবেদাটা ছিল অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় হিসাব ছিল ক্রেডিট। তাহলে অবচয় হিসাব ডেবিট, এখানে হিসাবের নামটা উল্টা হয় আমরা জানি, পুঞ্জীভূত অবচয় হিসাব। অবচয় হিসাব ডেবিট,
এখানে ব্যালেন্স আমরা জানি 10,000 ডেবিট হবে। এই অবস্থায় ধার্য করলাম। সেকেন্ড জাবেদা ছিল অবস্থাকে বন্ধ করা, ওখানে ছিল আয় সারাংশ ডেবিট আর অবস্থা হিসাব ক্রেডিট। তাহলে অবস্থা হিসাব ক্রেডিট এখানে 10,000 টাকা, এখানে হবে আয় সারাংশ অথবা আয় বিবরণী। তাহলে এখানে 10,000 টাকা ডেবিট, 10,000 টাকা ক্রেডিট, ব্যালেন্স নাই, এখানে আমরা 0 লিখতে পারি বা ড্যাশ দিতে পারি। এই হচ্ছে আমাদের 2010 সালের অবস্থায় জাবেদাকে খতিয়ানে ট্রান্সফার করলাম। এরপরে হচ্ছে 2011 সালেরটা আমরা দেখব, ডিসেম্বর 31 ওই একই জাবেদা দিয়েছিলাম যে অবস্থা হিসাব ডেবিট, অবস্থা হিসাব ডেবিট। এখানে সংক্ষেপে লিখলাম পুঞ্জীভূত অবচয় হিসাব, এখানে আমাদের 10,000 টাকা ডেবিট। এরপর আবার অবস্থাকে যখন আমরা বন্ধ করেছিলাম তখন দিয়েছিলাম অবস্থা হিসাব ক্রেডিট, সাথে ছিল আমাদের আয় সারাংশ, অবস্থা হিসাব ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবস্থা হিসাব ক্রেডিট। তাহলে ব্যালেন্স এখানে হবে আমাদের 0। 2010 সাল গেল, 2011 সাল গেল। একইভাবে আমরা 2012 সাল করবো। এর নিচে অবশ্যই একটু আমরা জায়গা রাখবো 2012 সাল। এখানে যদি আমরা 2012 সাল লিখে দিই, এই কাজটা কিন্তু আমরা এটা নিচে করতেছি, নিচে যেহেতু আমার বোর্ডে জায়গা নেই, যেখানে উপরে চলে গেলাম। 2012 সালের ডিসেম্বর 31 তারিখে অবস্থা হিসাব ডেবিট, ডেবিট, অবস্থা হিসাব ক্রেডিট, ডেবিট থেকে ক্রেডিট এটা মাইনাস হয়ে গেল, আমাদের ব্যালেন্স হয়ে গেল 0। এখানে হবে আমাদের আয় সারাংশ। তাহলে আমাদের 3 বছরের যে জাবেদা দিয়েছিলাম সেই জাবেদা থেকে আমরা খতিয়ান করলাম হচ্ছে কোনটা, অবচয় হিসাবে। এখন আমরা দেখব হচ্ছে গ নাম্বার আরেকটা রিকোয়ারমেন্ট ছিল বা করণীয় ছিল, সেটা হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাবে খতিয়ান। এখন আমরা এই খতিয়ানের সফটওয়্যার ব্যবহার করব, এই খতিয়ানের সফটওয়্যার আমরা এখন ব্যবহার করব। যেহেতু সফটওয়্যার সুন্দর করে আঁকা আছে, এখানে লিখে নিব পুঞ্জীভূত, পুঞ্জীভূত অবচয় হিসাব। তাহলে আমাদের জাবেদা শুরু হবে 2010 সাল থেকে। 2010 সাল থেকে আমাদের জাবেদাটা শুরু হবে। এখন আমরা একটা বিষয় লক্ষণীয়, অবচয় হিসাবে একবার ডেবিট করা ছিল প্রতি বছর, আবার ক্রেডিট করা ছিল অবচয় হিসাব। কিন্তু পুঞ্জীভূত অবচয়ের বেলা আমরা দেখেছি প্রতি বছর একবার করে পুঞ্জীভূত অবচয়কে ক্রেডিট করা হয়েছে। তাহলে আমরা 2010 সালে একবার ক্রেডিট করেছিলাম, লিখেছিলাম পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, অবচয় হিসাব করেছিলাম ডেবিট, অবচয় হিসাব পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত অবচয়ের একটাই জাবেদা ছিল 2010 সালে, তোমরা দেখেছো ইতিমধ্যে। তাহলে 2010 সালে পুঞ্জীভূত জাবেদা আর একটা জাবেদা ছিল, ওটা আমরা এখানে খতিয়ানে ট্রান্সফার দিয়েছি। 2010 সালে পুঞ্জীভূত জাবেদা আর কোনো কিছু আমরা করবো না। এরপরে 2011 সালে আমরা দেখলাম ডিসেম্বর 31, এইবার আমরা পুঞ্জীভূত অবস্থাকে একবার ক্রেডিট করেছি, পুঞ্জীভূত অবস্থাকে আমরা ক্রেডিট করেছি। এখানে ছিল আমাদের অবচয় হিসাব। তাহলে 10,000 ক্রেডিট, 10,000 ক্রেডিট, আমরা এখানে ব্যালেন্স হবে আমাদের 20,000 টাকা। এরপর 2012 সালে যদি আমরা দেখি, ওই একই কাজ করেছি, পুঞ্জীভূত অবস্থাকে একবার ক্রেডিট করেছি 10,000 টাকা। এখানে আমাদের অবচয় হিসাব, যেখানে হবে আমাদের 30,000 টাকা। এই হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাবেদা থেকে খতিয়ান করা এটা খুবই সহজ, জাবেদা করলে খতিয়ান অটোমেটিকলি তোমরা পাবে ইনশাআল্লাহ। এখন আমরা মোটামুটি যে অঙ্কটা করলাম সেটা শেষ হয়ে গেল। এরপর আরো যে বিষয় অঙ্ক করতে গেলে আরো যে বিষয়, এটা সৃজনশীল আকারে যেহেতু করা হলো, সৃজনশীল আকারে করা কারণ এখানে ক খ গ দিয়ে করেছি। আর যেসব বিষয় অতিরিক্ত বিষয় আমাদের শিখতে হবে বা প্রশ্নে আসতে পারে, সেটা এখন আমি একটু আলোচনা করে ইনশাআল্লাহ সরলরৈখিক পদ্ধতি মোটামুটি তোমাদের যাতে বোঝাবে সেগুলো শেষ করে দিব। আরো যেসব বিষয় জানতে হবে তাকে জেনে রাখো, জেনে রেখো। কি জানবে সেটা এখন আস্তে আস্তে আমি দেখাবো। 1 নম্বর, পরীক্ষায় অনেক সময় আসে দেখা যায় মেশিনের অর্জন ব্যয় নির্ণয় করো। মেশিনের বা সম্পত্তির অর্জন ব্যয়, তাহলে মেশিনের
অর্জন ব্যয়, মেশিনের অর্জন ব্যয় হচ্ছে আমরা লিখবো মেশিনের ক্রয় মূল্য, একটু সংক্ষেপে লিখলাম মেশিনের ক্রয় মূল্য যোগ যদি কোনো এই সম্পত্তির প্রত্যক্ষ খরচ থাকে, এখানে একটা প্রত্যক্ষ খরচ ছিল পরিবহন ব্যয়, দ্যাট ইজ মেশিনের যে মোট মূল্য ছিল সেটা মেশিনের অর্জন ব্যয় হয়ে যাবে 1,10,000 টাকা, সরি এখানে 1 লাখ টাকা, এখানে 10,000, মোট হবে 1,10,000 টাকা। তাহলে অতিরিক্ত যে বিষয় জানতে হবে তার মধ্যে আমরা প্রথমে জানবো হচ্ছে মেশিনের অর্জন ব্যয়, 2 নম্বর হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য বা সম্পত্তির অবচয়যোগ্য মূল্য। এই বিষয়গুলো সাধারণত আমাদের ক নাম্বারে থাকে, বিষয়গুলো 2 মার্কসের জন্য কতে থাকবে। অবচয়যোগ্য মূল্য হবে মেশিনের বা সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এটা হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য। তাহলে আমরা আগের উদাহরণের অঙ্ক থেকে যদি আমরা দেখি মেশিনের মোট মূল্য ছিল আমাদের 1,10,000, ভগ্নাবশেষ মূল্য ছিল 10,000 টাকা, অবচয়যোগ্য মূল্য ছিল আমাদের 1 লক্ষ টাকা, ওখান থেকে বাদ দিলে দেওয়া যায়। এরপরে আমরা আরো জানবো অবচয় হার, সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় হার নিরূপণ করা হয় সেটা এখন আমরা দেখব। 3 নম্বর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার, এটা হচ্ছে অবচয় হারটা হচ্ছে 100% গুণন 1 আয়ুষ্কাল। তোমরা ইচ্ছে করলে এইভাবে লিখতে পারো, এটার নাম অন্য যদি থাকে এটা লিখবো 100% বা জীবনকাল বা সম্পত্তির আয়ুষ্কাল, তাহলে 100% আয়ুষ্কাল ছিল আমাদের এই মেশিন আয়ুষ্কাল ছিল কত, 10 বছর। এখানে আমরা 10 বছর লিখবো, লেখার পরে ভাগ করলে আমাদের 10% হবে। তাহলে আমরা বলতে পারি আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কে অবচয়ের হার হবে বার্ষিক 10%। এখন আমরা যে বার্ষিক অবচয় নিরূপণ করলাম, আমরা ওখানে দেখেছি যে আয়ুষ্কাল দিয়ে সম্পত্তির অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে বার্ষিক অবচয় পাওয়া যাচ্ছে। আবার এখানে অবচয় হার দিয়েও সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নিরূপণ করা যায়। প্রশ্নে যদি অবচয় হার দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অবচয় হারটাই অ্যাপ্লাই করব, আর যদি আমাদের আয়ুষ্কাল থাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব, আর অবচয়ের হার যদি দেওয়া থাকে অথবা অবচয় হারকে যদি ব্যবহার করতে পারে সরলরৈখিক পদ্ধতিতে, সেক্ষেত্রে আমরা কিভাবে করবো সেটাকে আমরা দেখাচ্ছি। বার্ষিক অবচয়টা কিভাবে নিরূপণ করবো হচ্ছে আমাদের 4 নম্বর, বার্ষিক অবচয় সমান মেশিনের বা সম্পত্তির, যখন যে সম্পত্তির যে নাম থাকবে আর কি, মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য গুণন অবচয় হার। তাহলে আমরা যদি দেখি এখানে মেশিনের মোট মূল্য ছিল আমাদের নিশ্চয়ই খেয়াল আছে 1,10,000 টাকা, আর ভগ্নাবশেষ মূল্য ছিল আমাদের 10,000 টাকা। অবচয় হার আমরা একটু আগে নিরূপণ করেছি 10%, এখানে 1 লক্ষ টাকা গুণন 10% সমান হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা দেখলাম যে বার্ষিক অবচয় যখন আমরা জীবনকাল ব্যবহার করে ভাগ করেছিলাম তখন 10,000 টাকা ছিল, আবার যখন আমরা অ্যাপ্লাই করে দেখলাম এই তোমাদের অবচয় হার যখন আমরা অ্যাপ্লাই করলাম সেটা আমরা দেখলাম 10,000 টাকা। তো এখানে আমি আরেকটা বিষয় বলবো, সেটা ভগ্নাবশেষ মূল্যের কতিপয় বিকল্প নাম আছে। সেটা হচ্ছে যে ভগ্নাবশেষ মূল্য আরো নাম হচ্ছে, এটা এখানে দেই যাতে তোমরা বুঝতে পারো। এটা ভগ্নাবশেষ মূল্য আরো নাম হচ্ছে অবশিষ্ট মূল্য। অবশিষ্ট মূল্য এটা আরেক নাম আছে, এটা আমরা বলতে পারি ধাতব মূল্য, অনেক সময় বলা যায়। আমি অনেক সময় প্রশ্ন একটু ঘুরিয়ে করি সৃজনশীলে যে বিকল্প নামগুলো অনেক সময় ব্যবহার করি। তোমরা জানলে যে ভগ্নাবশেষ মূল্যের নাম হচ্ছে অবশিষ্ট মূল্য এবং ধাতব মূল্য। তো
এখন আমরা দেখব যে অবচয়কে কিভাবে আয় বিবরণীতে প্রদর্শন করা হয়। অবচয় এই খরচটাকে কিভাবে আয় বিবরণীতে প্রদর্শন করা হয়। একটা প্রশ্ন থাকে যে অবচয় খরচকে আয় বিবরণীতে প্রদর্শন করো অথবা আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করো। তো আমরা এখন অবচয়কে আয় বিবরণীতে প্রদর্শন করব। তো আয় বিবরণীতে প্রদর্শন যদি করতে চাই তাহলে আমাদের আয় বিবরণী একটা ছক রাখতে হবে। এটা হচ্ছে আমাদের আয় বিবরণী ছক, এটা আমরা জানি। আয় বিবরণী, এখানে নিশ্চয়ই প্রতিষ্ঠানের নাম থাকবে, এখানে তারিখ থাকবে। এখানে আমরা জানি বিবরণ সংখ্যা লিখতেছি টাকা, টাকা মানে পরিমাণ টাকা, টাকা এটা আমরা লিখব। তো অবচয় এখানে 3টি বছর ছিল, তাহলে লিখি 2010 সাল। লিখলাম অবচয় খরচ। অবচয় খরচ কত ছিল? 10,000 টাকা, একটি মাত্র খরচ ছিল। লিখলাম। পরিবহন খরচটা তো খরচ না, ওটা তো মূলধন ব্যয় ছিল, যেখানে ওটা মেশিনের সাথে যুক্ত হয়েছিল ওই পরিবহন খরচটা এখানে আসবে না। 2011 সালে আরেকটা খরচ ছিল, সেটার নাম অবচয় খরচ, একই টাকা অঙ্ক, একটি মাত্র খরচ। 2012 সালেও আমাদের ছিল অবচয় খরচ। তোমরা পরীক্ষা হলে পুরোটাই লিখবে অবচয় খরচ, এখানে তোমরা লিখে দিবে 10,000 টাকা। এগুলো আয় বিবরণীতে অবচয়কে কিভাবে হিসাবভুক্ত করতে হয় বা প্রতিফলন হয় অথবা প্রদর্শন কেমনি করা হয় সেটা আমরা দেখলাম যে আয় বিবরণীতে অবচয়কে এইভাবে দেখাবো। এরপরে আমরা সর্বশেষ যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে অবচয়কে কিভাবে দেখাবো। হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী নিশ্চয়ই মেশিনটা সম্পত্তি বাসে যাবে, তাহলে 2000 এটা যদি সম্পত্তি বাসে হয়, সম্পত্তি সমূহ না যেটা একটা আছে সম্পত্তি লিখি এখানে, সম্পত্তি 500 যদি হয় তাহলে 2010 সাল লিখব। মেশিনের দাম ছিল 1,10,000 টাকা। সেখান থেকে বাদ দেব পুঞ্জীভূত অবচয়, সংক্ষেপে লিখলাম। পুঞ্জীভূত অবচয় ছিল 2010 সালে মাত্র 10,000 টাকা। আমরা যদি খতিয়ানে লক্ষ্য করি সেখানে দেখতে পাবো এখানে থাকে হচ্ছে 1 লক্ষ টাকা বন্ধ করে দেব। এরপরে 2011 সালে একটাই মেশিন ছিল, মেশিনের দাম ছিল 1,10,000 টাকা। সেখান থেকে আমরা পুঞ্জীভূত অবচয়টা বাদ দিব। পুঞ্জীভূত অবচয় 2011 সালে যদি আমরা খতিয়ানের দিকে লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাবো 20,000 টাকা। গত বছরের 10,000 আর এই বছরের অবচয় খরচ 10,000 মিলিয়ে আমাদের পুঞ্জীভূত অবচয় হয়েছে 20,000 টাকা। তাহলে এখানে হবে আমাদের 90,000 টাকা। এবার আমরা দেখবো হচ্ছে 2012 সালে, এটা নিচে আমরা করবো যেহেতু জায়গায় নিয়ে উপরে চলে গেলাম। 2012 সালে হবে আমাদের পুঞ্জীভূত অবস্থায় আমরা যদি খতিয়ানে লক্ষ্য করি তাহলে আমরা 2012 সালে পুঞ্জীভূত অবস্থার ব্যালেন্স পাবো হচ্ছে 30,000 টাকা। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 80,000 টাকা। এখানে পুঞ্জীভূত অবস্থা 30,000 টাকা। আমরা এখানে বোঝার সুবিধাতে দিয়ে দিলাম 2010, এটা হচ্ছে 2010 সালে, এটা হচ্ছে 2011 সালে। এটা তোমরা লিখবে না, এটা বোঝার জন্য যোগ 10,000 টাকা। এটা হচ্ছে 2012 সালের অবচয়। প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ জমে যাবে, পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ হয়। আশা করি তোমরা আর্থিক অবস্থার বিবরণীতে অবচয়কে কীভাবে প্রতিফলন বা কিভাবে প্রদর্শন করবে সেটা তোমাদের দেখালাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে অবচয় ধার্যের ক্রমহ্রাস সমাজের পদ্ধতি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। এজন্য তোমরা করোনার এই মহামারীতে ঘরে থাকবে, বেশি বেশি সাবান দিয়ে হাত ধুবে, সবাই ভালো থাকবে। আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে আল্লাহ তাআলা যেন সমস্ত মানুষকে এই মহামারী করোনা থেকে বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম।